নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির যে অপশনাল বাংলা পেপার রয়েছে তার যে বিষয় আছে প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য তাকে নিয়ে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটি। আজকে আমরা আলোচনা করব প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটি। এই আলোচনাটা হবে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর সিলেবাস অনুসারে। আমরা আজকের ক্লাসে যে প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে প্রাচীন বাংলা ভাষার রূপতত্ত্বগত বৈশিষ্ট্য নাম পদে ষষ্ঠী বিভক্তি। প্রাচীন বাংলা ভাষার রূপতত্ত্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ষষ্ঠী বিভক্তির চিহ্ন হিসেবে র বা এর ব্যবহার। র বা এর ব্যবহার এই বৈশিষ্ট্যটি বাংলা ভাষাকে অন্যান্য ইন্দো আর্য ভাষা থেকে পৃথক করতে সাহায্য করে। তাহলে আমি যে বিষয়টি বললাম তার ব্যাখ্যা কি হবে না, প্রথমে যেটাই আমরা পড়ছি সেটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো ষষ্ঠী বিভক্তিটি কি না, ষষ্ঠী বিভক্তি হলো সেই বিভক্তি যা নাম পদের সঙ্গে যুক্ত হয়ে সম্বন্ধ বা অধিকার বোঝায়, যেমন আমার বই, রামের ছাতা ইত্যাদি। তাহলে এই ষষ্ঠী বিভক্তির রূপগত চিহ্ন কি না, প্রাচীন বাংলায় এই বিভক্তিটি সাধারণত অর হিসাবে দেখা যেত। পরবর্তীকালে এটি রূপ পরিবর্তন করে এর বা র হয়েছে। ব্যবহার এটি বিশেষ্য, সর্বনাম এবং কখনো কখনো বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে সম্বন্ধ বা অধিকারকে প্রকাশ করে। প্রাচীন বাংলা ভাষায় অর্থাৎ চর্যাপদে এর রূপ কি অর বা এর। মধ্য বাংলা ভাষায় এটি পরিবর্তিত হচ্ছে, রূপ পাচ্ছে এর বা রয়ে। আধুনিক বাংলা ভাষাও এটিই থাকছে। এখন উদাহরণ দিলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে আরো। যেমন এখানে একটি উদাহরণ আছে, রুখের তেঁতুলি। রুখের শব্দের অর্থ হচ্ছে কি বৃক্ষের। তাহলে এর আধুনিক অর্থ কি না গাছের তেঁতুল বা বৃক্ষের তেঁতুল। এখানে বিভক্তি চিহ্ন কোনটি না রুখের এর। ঠিক, এটি কি পদ না এটি বিশেষ্য পদ। ঠিক আছে, এটি বিশেষ্য পদ। সম্বন্ধ বা অধিকার কি বলতে কি বোঝাচ্ছে এখানে না বৃক্ষের সঙ্গে তেঁতুলের সম্বন্ধ বোঝাচ্ছে। অনুরূপ আরেকটি উদাহরণ দেখুন, হরিণার খুর। এখানে বাংলা অর্থ কি না হরিণের খুর। বিভক্তি চিহ্ন কি আছে হরিণার আর বিভক্তি চিহ্ন। বিশেষ্য কে এখানে, এখানে কে বিশেষ্য হরিণ, এখানে বিশেষ্য। সম্বন্ধ বা অধিকার কি বোঝাচ্ছে না হরিণের অধিকার বা অঙ্গকে প্রকাশ করছে। অনুরূপ দেখুন আরেকটি উদাহরণ এখানে আছে, ঢ্যান্ডন পায়ের গীত মানে ঢ্যান্ডন পায়ের গান। এখানে বিভক্তি কোনটি আছে বিভক্তি চিহ্ন এর, ঢ্যান্ডনের। বিশেষ্যকে এখানে পা। ঠিক, তাহলে এর সম্বন্ধ কি বোঝাচ্ছে না ঢ্যান্ডন পায়ের অধিকার বা সত্য এখানে প্রকাশ করছে। এই উদাহরণগুলিতে রুখ, হরিণা ও পা এই তিনটি নামপদের সঙ্গে যথাক্রমে এর, আর এবং এর বিভক্তি যুক্ত হয়ে পরবর্তী নামপদগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপন করছে। এরপরে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রাচীন বাংলার কর্তৃকারকে শূন্য বিভক্তি। প্রাচীন বাংলা ভাষা এর রূপতত্ত্বের একটি প্রধান বৈশিষ্ট্য হল কর্তৃকারকে নামপদের পরে কোনো দৃশ্যমান বিভক্তি চিহ্ন যুক্ত না হওয়া, অর্থাৎ কোনো বিভক্তি যুক্ত হয় না নামপদে। কার না কর্তৃকারকের নামপদে।
অর্থাৎ শূন্য বিভক্তির ব্যাপক প্রচলন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈশিষ্ট্যটি আধুনিক বাংলাতেও সমানভাবে বজায় আছে। তাহলে আমি যেটি বলছি তার ব্যাখ্যায় কি হবে না, প্রথমে যে বিষয়টি পাচ্ছি আমরা কর্তৃকারক। কর্তৃকারক কি না, কর্তৃকারক হলো বাক্যের সেই পদ যা ক্রিয়াকে সম্পন্ন করে, অর্থাৎ কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকারক। এরপরে আরেকটি বিষয় পাচ্ছি শূন্য বিভক্তি। এই বিষয়টা কি, যখন কোনো নামপদের সঙ্গে কোনো সুস্পষ্ট বিভক্তি চিহ্ন যেমন এ, কে এবং র যুক্ত না হয়ে পদটি কারকের কাজ করে, তখন তাকে শূন্য বিভক্তি বা অবিভক্তি বলে। আবার বলছি, যখন কোনো নামপদের সঙ্গে কোনো সুস্পষ্ট বিভক্তি চিহ্ন যেগুলো এ, কে, রে যুক্ত না হয়ে পদটি কারকের কাজ করে, তখন তাকে শূন্য বিভক্তি বা অবিভক্তি বলা হয়। প্রাচীন বাংলায় এর প্রয়োগ কেমনভাবে হয়েছিল না, প্রাচীন বাংলায় কর্তা ছিল প্রায়শই বিভক্তিহীন, অর্থাৎ এটি শূন্য বিভক্তি থাকতো সবসময়। এটি মূলত সেই সমস্ত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হতো যা প্রাণীবাচক, অর্থাৎ জীবিত এবং একবচন। এই শূন্য বিভক্তিটি প্রাচীন বাংলা ভাষার একটি আদিম রূপতাত্ত্বিক ছাপ, যা সংস্কৃত বা প্রাকৃতের মতো জটিল বিভক্তি কাঠামো থেকে বাংলা ভাষার সরলীকরণের ইঙ্গিত দেয়। এখন উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন বলদ বিয়া এলো, মানে কি ষাঁড় বা বলদ প্রসব করল। এখানে কর্তা বা শূন্য বিভক্তি কোনটি, বলদ? আধুনিক ক্রিয়ারূপ কোনটি না বিয়াইল? ঠিক বিশ্লেষণ করলে কি দাঁড়াবে না, বলদ শব্দটি কর্তা, কিন্তু এরপরে কোনো বিভক্তি নেই। এরপরে যেটি উদাহরণ আছে সেটি হচ্ছে পৈঠ কাল। এখানে আধুনিক অর্থ কি, কাল বা মৃত্যু প্রবেশ করল। এখানে কর্তাকে কাল। আচ্ছা, আধুনিক ক্রিয়ারূপ কি, প্রবেশ করা, অর্থাৎ পৈঠ। তাহলে বিশ্লেষণ করলে কি হবে, এখানে কাল অর্থাৎ মৃত্যু যেটি কর্তা, এরপরে কোনো বিভক্তি যুক্ত হয়নি। এরপরে আরেকটি উদাহরণ আছে চলিল কাহ্ন, অর্থাৎ কাহ্ন বা শ্রীকৃষ্ণ চললেন। এখানে কর্তাকে কাহ্ন, আধুনিক ক্রিয়ারূপ এটি চলিল। তাহলে বিশ্লেষণ করলে কি হবে, কাহ্ন ব্যক্তিবাচক বিশেষ্য অবশ্যই এবং কর্তা শূন্য বিভক্তি থাকছে। এরপরে যেটি আছে লুই ভনই, এখানে কর্তাকে লুই, আধুনিক ক্রিয়ারূপ কোনটি, ভনন করে, মানে ভনই। আধুনিক অর্থ কি, লুই পা বলেন বা রচনা করেন। লুই হচ্ছে সিদ্ধাচার্য বা লুই পা, যিনি হচ্ছেন কর্তা এবং বাক্যে এটিও বিভক্তিহীন রয়েছে। এরপরে আরেকটি উদাহরণ আছে হরিণা পিবয়ন পানি, এখানে কর্তাকে হরিণা, এর আধুনিক বাংলা করলে কি হবে, হরিণ জল পান করে না। অর্থাৎ আধুনিক ক্রিয়ারূপ কোনটি, ন পিবৈন পানি, অর্থাৎ পান করে না। এখানে হরিণা কর্তা, কোনো বিভক্তি যুক্ত হয়নি। তাহলে এই উদাহরণগুলিতে কর্তাপদটি নামপদের মূল রূপ রয়েছে, যা এর বিভক্তিহীনতাকে প্রমাণ করে। এখন এই বিষয়টিকে প্রাচীন ও আধুনিক বাংলার তুলনামূলক গুরুত্ব হিসাবে আলোচনা করা হচ্ছে। কর্তৃকারকে শূন্য বিভক্তির ব্যবহার বাংলা ভাষার একটি অবিচ্ছিন্ন বৈশিষ্ট্য, যাকে ইংরাজিতে বলে এ কন্টিনিউয়াস ফিউচার। প্রাচীন থেকে মধ্য বাংলা, এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু বাংলাতেও যেমন শ্রীকৃষ্ণ কীর্তনে অব্যাহত ছিল। এরপরে বর্তমানও কর্তৃকারকে শূন্য বিভক্তির প্রাধান্য বজায় রয়েছে, বিশেষ করে প্রাণীবাচক একবচন বিশেষে। এই উদাহরণ দুটো লক্ষ্য করুন। এই উদাহরণ দুটো লক্ষ্য করলে বুঝতে পারবেন। যেমন এটি হচ্ছে প্রাচীন বাংলার একটি উদাহরণ, সরহ ভনই, মানে সরহ বলেন। এর বিশ্লেষণ করলে কি হবে, সরহ হচ্ছে ব্যক্তি বা কর্তা, যেটি বিভক্তি শূন্য। আধুনিক বাংলা দেখুন,
মাছ জলে সাঁতরায়। এখানে মাছ কি প্রাণী বা কর্তা এবং বিভক্তি এটিতেও শূন্য। এই সাদৃশ্য প্রমাণ করে যে কর্তৃকারকের শূন্য বিভক্তির ব্যবহার বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসে একটি স্থির ও স্থিতিশীল রূপতাত্ত্বিক কাঠামো তৈরি করেছে। এটি বাংলা ভাষার স্বকীয়তাকে শক্তিশালী করেছে এবং সংস্কৃত প্রাকৃতের প্রভাব কাটিয়ে ওঠার একটি অন্যতম প্রমাণ। এরপরে আমরা তৃতীয় বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রাচীন বাংলার কর্ম ও সম্প্রদান কারকে রে বিভক্তি। প্রাচীন বাংলা ভাষার রূপতত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল নাম পদের সঙ্গে কর্মকারক যেটি হচ্ছে উদ্দেশ্য ও সম্প্রদান কারক যেটি হচ্ছে সত্য ত্যাগ করে দান বোঝাতে রে বিভক্তির ব্যবহার হয়। এই বিষয়টি ব্যাখ্যা করলে কি হবে না, কর্ম ও সম্প্রদান কারকে ব্যবহৃত প্রধান বিভক্তিগুলির মধ্যে ছিল ক, কে এবং রে। ঠিক তার মধ্যে রে বিভক্তিটি বিশেষভাবে লক্ষণীয় ছিল। প্রাচীন বাংলায় কর্ম ও সম্প্রদান কারকগুলির মধ্যে বিভক্তি ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য কমতে শুরু করে এটি আধুনিক বাংলার কর্ম ও সম্প্রদান কারকের অভিন্ন রূপের ঐতিহাসিক ভিত্তি স্থাপন করে। প্রধানত এগুলোই প্রাণীবাচক পদে প্রয়োগ হতো। এই বিভক্তিগুলোই মূলত প্রাণীবাচক পদে যুক্ত হতো। বিষয়টি উদাহরণ সহযোগে আলোচনা করা যেতে পারে। যেমন উদাহরণ, তোহরে অন্তরে। এখানে আধুনিক মানে কি তোমার জন্য বা তোমার অন্তরে। এখানে কর্তা বা বিভক্তি পদ কোনটি? তোহ। বিভক্তি চিহ্ন কোনটি? রে। কারক কি না সম্প্রদান গৌণ কর্ম। ব্যাখ্যা তাহলে কি হবে না, এখানে রে সম্বন্ধ পদের দ্যোতক, তবে এই রূপটি গৌণ কর্মে বা সম্প্রদানও ব্যবহার হতো। যেমন কানহাঞ্চি তোহরে মাগু। বুঝা যাচ্ছে? দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করুন, করিনা করণীরে রিসা, অর্থাৎ করণীকে হিংসা করো। করণী শব্দের অর্থ এখানে হস্তিনী। তাহলে এখানে কর্তা বা বিভক্তি পদ কোনটি? না করণী। এখানে বিভক্তি চিহ্ন কে না রে। এটিতে গৌণ কর্ম বুঝাচ্ছে, অর্থাৎ কর্মকারক কোনো উদ্দেশ্য রয়েছে। বিশ্লেষণ কি হবে না, করণীরে পদে রে বিভক্তি যুক্ত হয়ে কর্মকারক বা উদ্দেশ্যকে নির্দেশ করছে। কে হিংসা করে? কর্তা। কাকে হিংসা করে? করণীকে। বুঝা যাচ্ছে? এরপর আরেকটি উদাহরণ হচ্ছে গুরু পুচ্ছিয় জানো, অর্থাৎ গুরুকে জিজ্ঞাসা করে জানো। এখানে কর্তাকে, এখানে কর্তা হচ্ছে গুরু, পুচ্ছয় মুখ্য কর্ম এটি, কিন্তু এখানে বিভক্তি হচ্ছে শূন্য। যদিও এখানে শূন্য বিভক্তি, তবে গুরুকে এই অর্থেই কে বা রে প্রয়োগ করা সম্ভাবনা ছিল। তাহলে এই বিষয়টির রূপতাত্ত্বিক গুরুত্ব কি হবে না, এই রে বিভক্তিটি বাংলা ভাষার বিবর্তনে একটি স্বতন্ত্র সংযোজন, যা নাম পদের কারকভেদের জটিলতাকে সরল করে কর্ম, সম্প্রদান এবং কিছু ক্ষেত্রে সম্বন্ধ কারককে একটি অভিন্ন রূপতত্ত্বগত কাঠামোর দিকে চালিত করেছে। তাহলে বুঝতে পারলেন যে প্রাচীন বাংলার কর্ম ও সম্প্রদান কারকে রে বিভক্তি কিভাবে হচ্ছে। এরপরে আমরা 4 নাম্বার বৈশিষ্ট্যটি আলোচনা করব, সেটি হচ্ছে প্রাচীন বাংলার করণ কারকে তে এবং এ বিভক্তি। প্রাচীন বাংলা ভাষার করণ কারক বোঝাতে নাম পদের সঙ্গে তে বা এর সহজরূপ এ বিভক্তি হয়। এই বৈশিষ্ট্যটি বাংলা ভাষার নিজস্ব বিবর্তনের পথে একটি বিশেষ লক্ষণ। তাহলে এই যে বিষয়টা আমি বললাম তার ব্যাখ্যা কি হবে না, কারক একটা পাচ্ছি আমরা। কোন কারক না করণ কারক। করণ কারক হলো সেই কারক যা বাক্যে ক্রিয়া সম্পাদনের মাধ্যম বা সহায়ক যন্ত্র উপকরণকে বোঝায়, অর্থাৎ কি দিয়ে কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। এখানে বিভক্তি চিহ্ন কি না এ এবং তে, এই দুটি বিভক্তি চিহ্ন।
প্রাচীন বাংলায় করণ কারকে মূলত এ, অধিকরণ কারকের সঙ্গে এটি অভিন্ন এবং তার একটি সম্প্রসারিত রূপ তে। বিভক্তিটি নামপদের সঙ্গে যুক্ত হয়ে স্পষ্ট করে করণ সম্পর্কটিকে প্রকাশ করে। এই তে বিভক্তিটি আধুনিক বাংলায় বহুল প্রচলিত একটি রূপ। অবশ্যই আধুনিক বাংলায় এই তে বিভক্তির প্রচুর উদাহরণ রয়েছে। এখানে উদাহরণটি লক্ষ্য করুন। সুখ দুঃখেতে নিচত মরি ওই শব্দের অর্থ কি? সুখ দুঃখের দ্বারা বা মধ্যে নিশ্চিত মারা যায় বা নিশ্চিত মৃত্যু ঘটে। এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি? দুঃখেতে মানে দুঃখ। বিভক্তি চিহ্ন কোনটি? তে। কারক কোনটি? করণ কারক। কেন হচ্ছে? কিসের দ্বারা মারা যায়? দুঃখের দ্বারা মারা যায়। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি আগে আমি উল্লেখ করেছি, তাই সেটি করণ কারক হচ্ছে। ব্যাখ্যা কি হবে? দুঃখেতে পদটি এখানে মৃত্যু নামক ক্রিয়ার উপকরণ বা সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি করণ কারক। দুঃখের দ্বারা বা দুঃখের মধ্য দিয়ে এই অর্থ প্রকাশিত হয়। রূপতাত্ত্বিক গুরুত্ব তাহলে কি হবে এই বৈশিষ্ট্যটির? করণ কারকে এ বা তে বিভক্তির ব্যবহার একটি নিজস্ব বাংলা বৈশিষ্ট্য। এটি প্রমাণ করে যে বাংলা ভাষা তার নিজস্ব রীতিতে সংস্কৃতের জটিল বিভক্তি কাঠামো ত্যাগ করে একটি সরলীকৃত অথচ স্বতন্ত্র রূপতত্ত্বগত ভিত্তি তৈরি করেছে, যেখানে একাধিক কারককে একটি অভিন্ন বিভক্তির মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়েছে। তাহলে এই গেল প্রাচীন বাংলার করণ কারকে এ এবং তে বিভক্তি। এরপরে আমরা 5 নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রাচীন বাংলার অধিকরণ কারকে ত বিভক্তি। প্রাচীন বাংলা ভাষায় অধিকরণ কারক, যেটিকে বলা হয় লোকেটিভ কেস ইংরেজিতে, এই অধিকরণ কারক বা লোকেটিভ কেস বোঝাতে নামপদের সঙ্গে ত বিভক্তির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এটি অধিকরণ কারকের একটি অন্যতম প্রধান এবং বাংলার একটি নিজস্ব বিভক্তি। এছাড়াও রস্বই, এ, হয়রস্বই এবং তে ইত্যাদি বিভক্তিও অধিকরণ কারকে ব্যবহৃত হয়। প্রথমে কোনটি বললাম? না ত। এছাড়া এ, তে, রস্বই এবং হয়রস্বই এগুলো ব্যবহার হয়। এই বৈশিষ্ট্যটির ব্যাখ্যা কি হবে? না, প্রথমে যে কারকটি পাচ্ছি সেটি হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক হলো সেই কারক যা বাক্যে ক্রিয়া সম্পাদনের স্থান, কাল বা বিষয় বোঝায়, অর্থাৎ কোথায়, কখন, কি বিষয়ে প্রশ্ন করলে যার উত্তর মিলে। প্রধান বিভক্তি কি? না, অধিকরণ কারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভক্তি ছিল ত বিভক্তি। এই বিভক্তিটি মূলত স্থান বা আধার বোঝাতে ব্যবহার হতো, যেমন তালত ঘর, সাক্ষ্যমত চড়িলে ইত্যাদি। এটি প্রাচীন বাংলা রূপ। আরও একটি ইন্টারেস্টিং বিষয় এখানে আসে, সেটি হচ্ছে ভাষাতাত্ত্বিকদের মতে এই ত বিভক্তিটির জন্ম পূর্ব মাগধী অপভ্রংশের কোনো এক রূপ থেকে, যা কেবল বাংলা অসমীয়া ভাষাগোষ্ঠীতেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করেছে। এছাড়া অন্যান্য বিভক্তি বললাম, এ এবং তে করণ কারকের মতো অধিকরণ কারকেও এটা ব্যবহার হয়। রস্বই এবং হয়রস্বই প্রাচীন প্রত্যয় অধিকরণ সূচক অব্যয় থেকে এটি উদ্ভূত হয়েছে। এছাড়াও শূন্য বিভক্তির ব্যবহার দেখতে পাওয়া যায়, যেমন কালবাচক পদে বা কিছু স্থানে শূন্য বিভক্তির ব্যবহার ছিল, যেমন জামে কাম, কামে জাম, এরকম আর কি। উদাহরণ দিলে আরও বিষয়টা পরিষ্কার হবে আপনাদের কাছে। যেমন প্রথম উদাহরণ, সাক্ষ্যমত চড়িলে। এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি? সাক্ষ্যমত, বা বাংলায় যেটি হচ্ছে সাক্ষ্যস্থানে। এখানে বিভক্তি চিহ্ন কোনটি? ত। আধুনিক এর অর্থ কি? না, সাক্ষ্যস্থানে বা ভূমিতে আরোহণ করলে। কারক কোনটি? স্থানাদিকরণ। বিশ্লেষণ কি হবে? এখানে ত বিভক্তিটি স্থানবাচক বিশেষ্যে যুক্ত হয়েছে। দ্বিতীয় উদাহরণ দেখুন, টালত ঘর মোর। এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি? টালত। বাংলায় এর অর্থ করলে কি হবে? টিভিতে বা টিলায় ঘর আমার। এখানে বিভক্তি চিহ্ন কোনটি? ন, ত।
এটি হচ্ছে বিভক্তি চিহ্ন। এটিও স্থানাধিকরণ হচ্ছে। ত বিভক্তিটি স্থান বোঝাচ্ছে অর্থাৎ টাল। মাংগত চড় হিলে, এখানে বিভক্তিযুক্ত পদ হচ্ছে মাংগত। মাঙ্গেতে মানে হচ্ছে মাথার স্মৃতিতে বা মাঙ্গেতে আরোহণ করলে, অর্থাৎ মাথার স্মৃতিতে আরোহণ করলে। এখানে বিভক্তিকে না ত, এখানেও এটিও স্থানাধিকরণ, এটিও ত বিভক্তির স্থানবাচকতাকে নির্দেশ করছে। এরপরে যে উদাহরণটি আছে সেটি হচ্ছে হাঁড়িত ভাত নাহি। এখানে হাঁড়িত মানে হাঁড়িতে, এখানে ত বিভক্তি হচ্ছে, এটিও স্থানাধিকরণ হচ্ছে, অর্থাৎ হাঁড়িতে ভাত নেই, এখানে বিভক্তি হচ্ছে ত। চঞ্চল চিয়ে অর্থাৎ কি চঞ্চল চিত্তে, এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি চি এ, এখানে এ হচ্ছে বিভক্তি চিহ্ন, এটিও স্থানাধিকরণ হচ্ছে এবং এ বিভক্তি অধিকরণে ব্যবহৃত হচ্ছে। এরপরে আরেকটি উদাহরণ আছে হি ও হি ন পৈশই, হৃদয়ে বা মনে প্রবেশ করে না। এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি হি ও হি, ঠিক এখানে হি হচ্ছে বিভক্তি চিহ্ন, এটিও স্থানাধিকরণ মানে হৃদয়ে স্থান বোঝাচ্ছে। হি বিভক্তি স্থান বোঝাচ্ছে মানে হৃদয়ে বোঝাচ্ছে। এরপর আগে আমি শূন্য বিভক্তির সময় এই উদাহরণটি বললাম যে জামে কাম কামে জাম, মানে কি প্রহরে কামনা কাজে প্রহর, এইরকম। এটি বিভক্তিযুক্ত পদ কোনটি জামে এবং কামে, এখানে বিভক্তি চিহ্ন হচ্ছে কি সময় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। জামে মানে কি, জামে শব্দের অর্থ হচ্ছে প্রহর, কাম শব্দের অর্থ হচ্ছে কামনা, কামে শব্দের অর্থ হচ্ছে কাজে, জাম শব্দের অর্থ হচ্ছে প্রহর। তাহলে জামে কামে সময় বুঝাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে কালাধিকরণ। আর কালাধিকরণে কি হয়, শূন্য বিভক্তি হয়, বুঝতে পারছেন। এখানে সময়বাচক বা বিষয়বাচক পদে বিভক্তি লুপ্ত হচ্ছে। অধিকরণ কারকে ত বিভক্তির এই ব্যাপক ব্যবহার বাংলা ভাষাকে তার প্রতিবেশী ভাষাগুলি থেকে আলাদা করেছে। এটি প্রমাণ করে যে বাংলা ভাষা নিজস্ব প্রয়োজনে এবং স্থানীয় প্রভাবের ফলে তার পুরনো কাঠামো ভেঙে নতুন ও সরল বিভক্তির সৃষ্টি করেছে, যা আধুনিক বাংলাতেও বহুল প্রচলিত। এরপরে আমরা ৬ নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব। ৬ নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে প্রাচীন বাংলায় সম্বন্ধ কারকে বিভক্তি। প্রাচীন বাংলা ভাষার নাম পদের সঙ্গে সম্বন্ধ, ইংরাজিতে যাকে বলে পোসেশন বা রিলেশন, তাহলে সম্বন্ধ বোঝাতে যে বিভক্তিগুলি প্রধানত ব্যবহার হতো তার মধ্যে র, এর এবং বিরল ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে ক বিভক্তিগুলি অন্যতম। রে, এর এবং ক এই বিভক্তিগুলি অন্যতম। এই বিভক্তিগুলির উৎপত্তি এবং প্রয়োগ বাংলা ভাষার একটা নিজস্ব লক্ষণ। তাহলে প্রথমে আমরা একটি সম্বন্ধ পদ পাই। সম্বন্ধ পদ কাকে বলে না, সম্বন্ধ পদ হলো সেই পদ যা বাক্যের অন্য নাম পদের সঙ্গে অধিকার বা সত্য বা সম্পর্ককে স্থাপন করে। প্রধান বিভক্তি কি র এবং এর। প্রাচীন বাংলায় এই বিভক্তিটি ছিল মূলত অর বা এর রূপে। এটি আধুনিক বাংলায় র বা এর হয়েছে। এটি বাংলা ভাষার অন্যতম আদিম রূপতত্ত্বগত চিহ্ন, যা প্রমাণ করে যে ভাষাটি প্রাকৃত বা অপভ্রংশের জটিল বিভক্তি কাঠামো থেকে সরে এসেছে। এছাড়াও বিরল ক্ষেত্রে বা পুরনো চলনে সম্বন্ধ বোঝাতে ক বিভক্তিও ব্যবহার হতো। ভাষাবিদদের মতে এই ক বিভক্তিটি কর্মকারকে, এই ক বিভক্তিটি কর্মকারকের পুরনো বিভক্তি ছিল, যা সম্বন্ধ পদের সঙ্গেও যুক্ত হতে শুরু করে প্রাচীন বাংলায় এসে। উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে যে মোহের বিগয়া, এখানে আধুনিক এর অর্থ কি যে আমার দুরবস্থা। বিভক্তিযুক্ত পদ কোনটি মোহে মানে কি আমার, এখানে বিভক্তি চিহ্ন কি র। সম্বন্ধের ধরন কি সত্য বা অধিকার। ব্যাখ্যা কি হবে না র বিভক্তিটি সর্বনামের সঙ্গে যুক্ত হয়ে সত্য
বোঝাচ্ছে। দ্বিতীয় উদাহরণটি দেখুন, রুখের তেঁতুলি অর্থাৎ গাছের তেঁতুল। এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি? রুখ। বিভক্তি চিহ্ন কি? এর। সম্বন্ধের ধরন অধিকার বা সম্বন্ধ বোঝাচ্ছে। ব্যাখ্যা কি হবে না, এর বিভক্তিটি বিশেষ্যের সঙ্গে যুক্ত হয়ে অংশী সম্বন্ধ স্থাপন করেছে। এরপরে উদাহরণ আরেকটি দেখুন, এড়ি এও ছান্দক বান্ধ। এখানে বিভক্তিযুক্ত পদ কোনটি? ছান্দ মানে ছন্দ। বাংলার এর অর্থ কি হবে না, ছন্দের বাঁধন। এখানে বিভক্তি চিহ্ন কোনটি? ক। সম্বন্ধের ধরন কি? সম্বন্ধ বা অধিকার বোঝাচ্ছে। এখানে ক বিভক্তিটি সম্বন্ধ অর্থে ব্যবহার হচ্ছে, যা কর্ম ও সম্বন্ধের মধ্যেকার রূপতত্ত্বগত অভিন্নতাকে ইঙ্গিত করেছে। তাহলে রূপতত্ত্বগত গুরুত্ব কি হবে না, সম্বন্ধকারকে র এবং এর বিভক্তির ব্যবহার বাংলা ভাষার নিজস্ব স্বকীয়তাকে প্রমাণ করে। এটি বাংলা ভাষার বিবর্তনে সংস্কৃতের প্রভাব কাটিয়ে একটি স্বতন্ত্র ও স্থিতিশীল বিভক্তি কাঠামোর সৃষ্টি করেছে, যা আধুনিক বাংলাতেও অপরিবর্তিত রয়েছে। তাহলে এই গেল প্রাচীন বাংলার সম্বন্ধ কারকে বিভক্তি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আলোচনা করব 7 নাম্বার পয়েন্টটিকে নিয়ে, যেটি হচ্ছে প্রাচীন বাংলার ক্রিয়া ও কাল নির্দেশক প্রত্যয়। প্রাচীন বাংলা ভাষার সমাপিকা অর্থাৎ ফিনাইট ও অসমাপিকা অর্থাৎ নন ফিনাইট উভয় প্রকার ক্রিয়ারই অস্তিত্ব ছিল। এই ভাষার একটি বিশেষ বৈশিষ্ট্য হল সুনির্দিষ্ট প্রত্যয়ের মাধ্যমে ক্রিয়ার কালকে চিহ্নিত করা। এক কি? সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া। ঠিক, সমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং কর্তা, কাল ও পুরুষ অনুযায়ী রূপ পরিবর্তন করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। উদাহরণ দেখিল, চলিল, লুই, ভনই ইত্যাদি। অসমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে না এবং অন্য একটি ক্রিয়ার সাহায্যে অর্থকে সম্পূর্ণ করে তাকে অসমাপিকা ক্রিয়া বলে, অর্থাৎ নন ফিনাইট ভার্ব বলা হয়। উদাহরণ কি? করিয়া অর্থাৎ করে, লইয়া, নিয়ে, পৈঠ, প্রবেশ করে ইত্যাদি। এখন যে বিষয়টি পাচ্ছি সেটি হচ্ছে কাল নির্দেশক প্রত্যয়। প্রাচীন বাংলায় ক্রিয়ার কাল বোঝাতে দুটি প্রধান প্রত্যয় ব্যবহার হতো, যা আধুনিক বাংলাতেও সামান্য পরিবর্তিত রূপে বোঝায় আছে। যেমন অতীতকালের প্রত্যয় হচ্ছে ইল। অতীতকাল বোঝাতে ক্রিয়ার ধাতুর সঙ্গে প্রধানত ইল প্রত্যয় যোগ হয়। যেমন দেখো, দেখিল, এটি একটি শব্দ। এখানে মূল ধাতু কে? দেখ। তার সাথে কি হচ্ছে? ইল প্রত্যয় যোগ হচ্ছে, শব্দটি করছে দেখিল, মানে কি? দেখলো। এখানে কি হচ্ছে? দেখ ধাতুর সঙ্গে ইল যুক্ত হচ্ছে। সেই রকম আইল মানে এলো। এখানে মূল ধাতুর রূপটি কি? আ, তার সাথে ইল যুক্ত হচ্ছে। তেমনি হইলা, এখানে ভূ মূল ধাতু, তার সাথে ইল যোগ হচ্ছে, যুক্ত হচ্ছে হইলা। হইলা শব্দের অর্থ হচ্ছে হল বা হলেন। তেমনি রুন্ধেলা একটি শব্দ। এখানে রুন্ধেলা শব্দটির ধাতু হচ্ছে রুদ, মূল ধাতু, তার সঙ্গে ইল যুক্ত হচ্ছে, দিয়ে তৈরি করছে রুন্ধেলা, মানে রুদ্ধ করলো বা রোধ করলো। ইল প্রত্যয়টির সঙ্গে সম্মানসূচক আ যুক্ত হচ্ছে, তেমনি এখানেও সম্মানসূচক আ যুক্ত হচ্ছে। তেমনি গেলা, গেলা একটি শব্দ, যার আধুনিক রূপ হচ্ছে গেল বা গেলেন, যার মূল ধাতু হচ্ছে গা বা গম, তার সাথে ইল প্রত্যয় যুক্ত হচ্ছে, গেলা হচ্ছে। এখানে ইল প্রত্যয়টির সাথে সম্মানসূচক আ যুক্ত হচ্ছে, তৈরি করছে গেলা। তাহলে বিশেষত্ব কি না, ইল প্রত্যয়টির এই ব্যবহার বাংলা ভাষার একটি মৌলিক বৈশিষ্ট্য, যা প্রাকৃতের ই অল থেকে
বিবর্তিত হয়ে এসেছে এবং আধুনিক বাংলা ক্রিয়ার একটি অপরিহার্য অংশ। এরপরে আছে ভবিষ্যৎকাল, যার প্রত্যয় হিসাবে যুক্ত হতো ইব। যেমন হইব, এখানে হো হচ্ছে মূল ধাতু, তার সাথে ইব প্রত্যয় যুক্ত হচ্ছে, মানে কি হবে। এখানে হো ধাতুর সঙ্গে ইব যুক্ত হয়ে ভবিষ্যৎকালকে নির্দেশ করছে। তেমনি যাইব, যা ধাতু, মূল ধাতু এটি, ইব তার সঙ্গে যুক্ত হচ্ছে, সম্মানজনক এ যুক্ত হচ্ছে, অর্থাৎ ইব প্রত্যয়টির সঙ্গে বিভক্তি এ যুক্ত হয়েছে। তেমনি করিব, এখানে কর একটি ধাতু, ইব যুক্ত হচ্ছে, মানে করব, কর ধাতুর সঙ্গে ইব যুক্ত হয়েছে। তাহলে ইব প্রত্যয়টিও প্রাকৃতের ইব্য থেকে বিবর্তিত হয়েছে। ইব প্রত্যয়টি কি? প্রাকৃতের ইব্য প্রত্যয় থেকে বিবর্তিত হয়েছে। এই ইব আধুনিক বাংলায় কি হচ্ছে? প রূপে অবস্থান করছে, যেমন করিব, করব ইত্যাদি। এর ব্যবহার বাংলা ভাষার স্বকীয়তাকে প্রমাণ করে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন প্রাচীন বাংলার ক্রিয়া ও কাল নির্দেশক প্রত্যয়টি। এরপরে আমরা ৮ নাম্বার বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রাচীন বাংলায় অসমাপিকা ক্রিয়া ও তার প্রত্যয়। অসমাপিকা ক্রিয়া ও তার প্রত্যয়। প্রাচীন বাংলা ভাষার ক্রিয়াপদের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অসমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াপদগুলি বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, বরং বাক্যের মুখ্য ক্রিয়ার সহায়ক হিসাবে কাজ করে। এই অসমাপিকা ক্রিয়াগুলি বিভিন্ন প্রত্যয় যোগে গঠিত হতো। যেমন প্রধান অসমাপিকা প্রত্যয়। বিষয়টা কেমন? না, প্রাচীন বাংলায় অসমাপিকা ক্রিয়া গঠনে দুটি প্রধান প্রত্যয় ব্যবহার হতো। কোন দুটি? না, ইলে আর অন্তে। ইলে কি বোঝাতো? না, শর্ত বা কাল বোঝাতো। শর্ত বা কাল বোঝাতো, অর্থাৎ ইংরাজিতে যাকে বলা হয় কন্ডিশনাল অর টেম্পোরাল। আধুনিক বাংলায় এটি হয়েছে লে, যেমন করলে, এলে ইত্যাদি। উদাহরণ আছেই, শঙ্কমত চড়িলে, আরোহণ করলে বা যদি চড়ো, রাত্রি ভইলে, রাত হলে, যখন রাত হয় ইত্যাদি। এগুলোতে সব শর্ত প্রকাশ পাচ্ছে। তেমনি অন্তে, এটির ব্যবহার কেমন হতো? সমকাল বা ঘটমানতা বোঝাতে, সাইমultaneous বা প্রোগ্রেসিভ ইংরাজিতে যাকে বলা হয়। এটি আধুনিকে তে বিভক্তির মধ্যে রয়েছে। মূল ক্রিয়ার সঙ্গে সময়কাল বা অন্য ক্রিয়ার ঘটমান বোঝানো হতো। আধুনিক বাংলায় তে, যেমন করতে, দেখতে ইত্যাদি। উদাহরণ, জাগন্তে সুখারি, জাগতে জাগতে যখন জাগে। অর্থাৎ ইলে এই প্রত্যয়টি যুক্ত হয়ে যদি তবে ধরনের শর্ত, যখন তখন ধরনের কালকে নির্দেশ করত। আর অন্তে এই প্রত্যয়টি যুক্ত হয়ে মূল ক্রিয়ার সঙ্গে সমকালে বা তার ঠিক আগে অন্য একটি ক্রিয়া ঘটমান ছিল বোঝাতো। বুঝে যাচ্ছে? তাহলে অন্যান্য অসমাপিকা ক্রিয়ার রূপ কি হবে? আমরা আগের অংশটিতে আলোচনা করলাম দুটি প্রধান রূপ। এই প্রধান রূপ ছাড়াও প্রাচীন বাংলায় অসমাপিকা আরও নানা রূপ দেখতে পাওয়া যায়, যা আধুনিক বাংলার ইয়া বা অন্তুস্তয়ে প্রত্যয়ের এটি ক্রিয়ার পূর্ব রূপ। এই রূপগুলি পূর্ববর্তী ক্রিয়া বোঝাতো। যেমন উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। দিয়া চঞ্চালি, এখানে মূল ধাতু কি? দিয়। এটির মূল ধাতু কি? দি। এর মূল ধাতু কি? দিয়ে, সরি, দিয়, দিয়। এখানে কি হচ্ছে? ইয়া অন্তুস্ত এ হচ্ছে, অর্থাৎ এই রূপটি আধুনিক অন্তুস্ত একার প্রত্যয়ের পূর্ব রূপ বা আগের রূপ। কণ্ঠে লইয়া, মানে কি? কণ্ঠে নিয়ে। এখানে মূল ধাতু কি? লয়। এখানেও কি হচ্ছে? ইয়া, এবং অন্তুস্ত একার হচ্ছে। ইয়া প্রত্যয়টি এর অর্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেমনি কহি গই, কোথায় গিয়ে, এখানে রস্যই অন্তুস্ত একার হয়ে যাচ্ছে।
এবং এই প্রত্যয়টি অসমাপিকা বোঝাতে ব্যবহার হচ্ছে। এরপরে আছে দৃঢ় করিয়, মানে দৃঢ় করে। এখানে মূল ধাতু কি? কর বা কর। এখানে ইয় কি হচ্ছে? অন্তুস্তেকার রূপ পাচ্ছে। এই রূপটিও ইয়া প্রত্যয়ের একটি ভিন্ন চলন। আখি বুজয়, মানে চোখ বুঝে। এখানেও মূল ধাতু কি? বুঝ। তাহলে এখানেও ইয় অন্তুস্তেকার হচ্ছে এবং পূর্ববর্তী ক্রিয়ার এটি একটি রূপ। আপনে বহিয়া, নিজে বসে বা বহন করে। এটিও মূল ধাতু কি? বহ। এটিও ইয়া থেকে অন্তুস্থ এ আকার হচ্ছে। ইয়া থেকে অন্তুস্থ একার হচ্ছে, যেটি পূর্ববর্তী ক্রিয়ার রূপ, যেটি আগের মতোই হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রাচীন বাংলার অসমাপিকা ক্রিয়া ও তার প্রত্যয় কিভাবে ব্যবহার হতো। আশা করি বুঝতে পেরেছি। না বুঝতে পারলে ভিডিওটি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করুন, আস্তে আস্তে শুনুন, নিশ্চয়ই বুঝতে পারবেন। আর না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আপনার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে ৯ নম্বর বিষয়টি আছে বা বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে প্রাচীন বাংলার বহুবচন পদের একবচন রূপে ব্যবহার। প্রাচীন বাংলা ভাষার রূপতত্ত্বের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সংস্কৃত বা প্রাকৃতের প্রথম ও দ্বিতীয় পুরুষের বহুবচনাত্মক পদগুলি ক্রমশ রূপ পরিবর্তিত হয়ে প্রাচীন বাংলায় এক বচনাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে। এই বিবর্তন বাংলা ভাষার ব্যক্তিবাচক সর্বনামের রূপকে সরলীকরণ করেছে। মানে কি হচ্ছে? প্রাচীন বাংলা ভাষার বহুবচনাত্মক পদগুলি কি হচ্ছে? এক বচনে পরিণত হচ্ছে। প্রাচীন বাংলা ভাষায় প্রথম ও দ্বিতীয় পুরুষের যেটি বহুবচনাত্মক পদ রয়েছে, এই যে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, বহুবচনাত্মক পদ, এই জিনিসগুলো যদি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি এই বিষয়ের সংক্রান্ত যে প্লে লিস্ট রয়েছে আমাদের চ্যানেলটিতে, সেটির লিঙ্ক দিয়ে দেব। আপনারা প্রত্যেকটি ভিডিওকে প্রথম থেকে দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন কি ঘটছে? না, আমি সর্বনামের বিবর্তন ঘটছে। সংস্কৃত ভাষায় প্রথম পুরুষের বহুবচনাত্মক একটি রূপ ছিল। যেমন সংস্কৃতে অস্মাভি, এটি কি? তৃতীয়ার বহুবচন, আমাদের দ্বারা। প্রাকৃতে এটি কি হচ্ছে? অম হাই, এটি রূপ পরিবর্তন করছে। অপভ্রংশে কি হচ্ছে? অম হি, মানে এটি আবার বিভক্তি লুপ্ত ঘটছে এই পর্বে এসে। প্রাচীন বাংলা ভাষায় তাহলে এটির কি পরিণতি ঘটছে? না, হচ্ছে অম হে বা আম হে, যেটি ব্যক্তিবাচক সর্বনামের একটি রূপ। এটির পরিবর্তন কিভাবে ঘটছে? না, এই অম হে বা আম হে পদটি উৎপত্তিগতভাবে বহুবচন হলেও প্রাচীন বাংলা ভাষায় এটি এক বচন অর্থে ব্যবহার হতে শুরু করে। উদাহরণ সহ বিশ্লেষণ করলে বিষয়টি আরো পরিষ্কার হবে। যেমন ভনই লুই আমহে ঝানে দিঠা। আধুনিক অর্থ কি? লুই বলেন, আমি ধ্যানে দেখলাম। এখানে আমহে পদটি কর্তা হিসাবে ব্যবহার হয়েছে এবং এটি একজন ব্যক্তিকে নির্দেশ করছে। কাকে? লুইকে নির্দেশ করছে। অর্থাৎ বহুবচন রূপটি এক বচনের অর্থ বহন করেছে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে তুমি সর্বনামের বিবর্তন। একইভাবে দ্বিতীয় পুরুষের বহুবচনাত্মক পদটিও প্রায় একই প্রক্রিয়ায় এক বচন অর্থে ব্যবহার হতে দেখা যায়। যেমন সংস্কৃতে যুগ্মাভি বা তুষ্মাভি, এটি তৃতীয়া বহুবচন, মানে তোমাদের দ্বারা। প্রাকৃত বা অপভ্রংশে এটি কি হচ্ছে? তুম্মাহি বা তুমহি, এটা হচ্ছে প্রাকৃত বা অপভ্রংশে। প্রাচীন বাংলায় কি পরিবর্তিত হচ্ছে? হয়ে যাচ্ছে তুম হে। এটি কি? এটি ব্যক্তিবাচক সর্বনামের রূপ। এটি ব্যক্তিবাচক সর্বনামের রূপ। প্রয়োগ এবং পরিবর্তন কিভাবে ঘটছে? না, এই তুম হে পদটিও উৎপত্তিগতভাবে বহুবচন হলেও প্রাচীন বাংলায় এটি এক বচন
অর্থে ব্যবহৃত হয়েছে। এই তুমভে থেকেই আধুনিক বাংলা ভাষায় তুমি সর্বনাম পদটির জন্ম হয়েছে। বুঝতে পারছেন তুমি সর্বনাম কিভাবে উৎপত্তি হয়েছে? এরপরে আসে ৩ নাম্বার বিষয়, রূপতাত্ত্বিক গুরুত্ব বা স্বাতন্ত্রতা। এই পরিবর্তনের প্রধান কারণ হল প্রাকৃত বা অপভ্রংশের স্তরে বিভক্তিগুলির বিলোপ। যেমন অসমাভি, তা থেকে কি হয়েছে অমহি। তাহলে কি হচ্ছে, বিভক্তি লুপ্ত হওয়ায় পদগুলি কারকের জটিলতা হারায় এবং একটি সহজ ও সাধারণ রূপকে জন্ম দেয়। বিভক্তি লুপ্ত হওয়ায় এই পদগুলি যখন বাংলা ভাষায় প্রবেশ করে তখন এগুলি নতুন করে এক বচনাত্মক সর্বনামের স্থান দখল করে। এই বিবর্তন প্রমাণ করে যে বাংলা ভাষা সংস্কৃতের জটিল দ্বিবচন ডুয়াল বা বহুবচন প্লুরাল এর ধারণা ত্যাগ করে একটি সরল ও দ্বিমাত্রিক বচন কাঠামো, যেটি একবচন ও বহুবচন গ্রহণ করেছে। বোঝা যাচ্ছে? এছাড়াও সংস্কৃত বা অন্যান্য ইন্দো আর্য ভাষার তুলনায় বাংলা, উড়িয়া, অসমিয়া সর্বনামের এই বিশেষ বিবর্তনটি নিজস্ব। এটি বাংলা ভাষার স্বকীয় রূপতত্ত্বের ভিত্তিকে স্থাপন করে। উপসংহারে বলা যায় এই দৃষ্টান্তটি দেখায় যে প্রাচীন বাংলার নাম ও সর্বনাম পদগুলি জটিল প্রাচীন কাঠামো ত্যাগ করে কিভাবে ধ্বনিগত ও অর্থগত সরলীকরণের মধ্য দিয়ে আধুনিক বাংলার রূপ পরিগ্রহ করেছে। এরপরে আমরা 10 নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, প্রাচীন বাংলা ভাষার যৌগিক ক্রিয়ার ব্যবহার। প্রাচীন বাংলা ভাষায় যৌগিক ক্রিয়া বা মিশ্র ক্রিয়া, যেটিকে ইংরেজিতে বলে কম্পাউন্ড ভার্ব বা পেরিফাস্টিক ভার্ব, এর ব্যবহার অত্যন্ত উল্লেখযোগ্য। এটি বাংলা ভাষার নিজস্ব নির্মাণ শৈলীর পরিচায়ক। যৌগিক ক্রিয়া হল এমন একটি ক্রিয়াপদ যা অসমাপিকা ক্রিয়া ও সমাপিকা ক্রিয়ার সমন্বয়ে গঠিত হয়। যৌগিক ক্রিয়ার গঠন ও প্রকৃতি কি হচ্ছে না, যৌগিক ক্রিয়া কিভাবে হচ্ছে, যৌগিক ক্রিয়া সমান ধাতু বা অসমাপিকা ক্রিয়া এবং তার সাথে যুক্ত হচ্ছে কি সহায়ক বা সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার অংশ কি হচ্ছে না, ক্রিয়ার মূল কাজ হলো অর্থকে প্রকাশ করা। এটি সাধারণত অসমাপিকা প্রত্যয়ে যুক্ত থাকে, যেমন ইয়া, ইয় এবং রস্যই। সহায়ক অংশটি কি না, কাল, পুরুষ, বাচ্য পরিবর্তন করে এবং ক্রিয়ার অর্থের তীব্রতা বা বিশেষ অর্থকে প্রকাশ করে। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আমি উদাহরণগুলি চর্যাপদ থেকেই দিচ্ছি। গুনিয়া লেহু, এখানে অসমাপিকা অংশটি কি গুনিয়া, সহায়ক ক্রিয়া কি লেহু। আধুনিক অর্থ কি হচ্ছে গণনা করে নাও। বিশেষ অর্থ বা যৌগিকতা কি প্রমাণ করছে, নিয়ে নেওয়া অর্থে সমাপ্তি নির্দেশ বোঝাচ্ছে। এরপরের উদাহরণটি লক্ষ্য করুন, দুহিল দুধু, এখানে অসমাপিকা অংশ কোনটি দুহিল, সহায়ক ক্রিয়া কোনটি দুধু। আধুনিক অর্থ কি দহন করে দিল কি দুধ। বিশেষ অর্থ কি প্রকাশ করছে, এটি মূলত কর্তৃক কর্মের প্রকাশ করছে, তবে দুধ এখানে মুখ্য কর্ম হলেও দহন করা কাজটি অসমাপিকা রূপে ব্যবহার হয়েছে। এরপর আছে দৃঢ় করিয়, অসমাপিকার অংশ হচ্ছে দৃঢ় করিয় পুরোটাই। আধুনিক অর্থ কি হচ্ছে, এখানে সহায়ক ক্রিয়া নেই। আধুনিক অর্থ কি হচ্ছে দৃঢ় করে বা প্রতিষ্ঠা করে। এটি অসমাপিকা রূপে ব্যবহার হলেও দৃঢ় যেটি বিশেষণ ও করিয় যেটি ক্রিয়া, অর্থাৎ বিশেষণ ও ক্রিয়া মিলে ক্রিয়া বিশেষণীয় অর্থ প্রকাশ করছে। বুঝা যাচ্ছে? এরপরে আরেকটি উদাহরণ দেখুন, উঠি গেল, অসমাপিকা অংশ কি উঠি, সহায়ক ক্রিয়া কি গেল, আধুনিক অর্থ কি উঠে গেল। গতি বা প্রস্থান অর্থে যৌগিকতা, এটা ওঠার পরে যাওয়া ক্রিয়ার দ্বারা কাজের সম্পূর্ণতা বা গতি বোঝানো হচ্ছে। তাহলে এগুলো সব যৌগিক ক্রিয়ার উদাহরণ। অন্যান্য গুরুত্বপূর্ণ উদাহরণ যেমন কানেট চড়ে নিল, চড়ে নিয়ে গেল অর্থে সম্পূর্ণতা বোঝাচ্ছে।
করিব কাজ, করা মূল ক্রিয়া, ঠিক কাজ সহায়ক রূপে কাল নির্দেশ করছে। তাহলে এই বৈশিষ্ট্যটির রূপতাত্ত্বিক গুরুত্ব কি হবে? না প্রাচীন বাংলায় যৌগিক ক্রিয়ার প্রচলন প্রমাণ করে যে বাংলা ভাষা তার সৃষ্টির প্রথম পর্যায় থেকেই ক্রিয়ার ভাবগত প্রকাশকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার প্রবণতা দেখিয়েছে, যা আধুনিক বাংলা ক্রিয়াপদেরও একটি প্রধান বৈশিষ্ট্য। এরপরে আমরা 11 নম্বর বৈশিষ্ট্যটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রাচীন বাংলার কর্ম ও ভাববাচ্যের প্রাধান্য। প্রাচীন বাংলা ভাষার ক্রিয়াপদের ক্ষেত্রে কর্তৃবাচ্যে, যেটি ইংরাজিতে বলে অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্যের পাশাপাশি কর্মবাচ্য যেটি হচ্ছে প্যাসিভ ভয়েস এবং ভাববাচ্যের যেটি হচ্ছে ইমপার্সোনাল ভয়েস প্রয়োগ ছিল অত্যন্ত ব্যাপক। অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার ক্রিয়াপদের ক্ষেত্রে কর্তৃবাচ্যের পাশাপাশি কর্মবাচ্য এবং ভাববাচ্যের প্রয়োগ ছিল। এই প্রবণতাটি প্রাচীন ইন্দো আর্য ভাষার বাচ্য ব্যবস্থা থেকে বাংলা ভাষার বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্দেশ করে। এখন এই বৈশিষ্ট্যটির আলোচনার বিষয় হবে বাচ্যের রূপতাত্ত্বিক ভিত্তি। বাচ্য বা ভয়েস হলো ক্রিয়ার প্রকাশের ভঙ্গি যা কর্তা, কর্ম বা ক্রিয়ার ভাবকে প্রাধান্য দেয়। উৎপত্তি কিভাবে হয়? না প্রাচীন বাংলার কর্ম ও ভাববাচ্যের বহুল ব্যবহার কারণ হলো এই ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত বা প্রাকৃতের সেই রূপ থেকে যেখানে কর্ম ও ভাববাচ্যের রূপগুলিই ছিল প্রধান। সংস্কৃত বা প্রাকৃতের অন্তুস্থ প্রত্যয়জাত ক্রিয়ার রূপগুলি প্রাচীন বাংলার কর্ম ও ভাববাচ্যের ভিত্তি তৈরি করেছিল। প্রত্যয় কি ছিল? না এই বাচ্যগুলি বোঝাতে ক্রিয়াপদের সাধারণত রস্যই প্রত্যয় যুক্ত হতো বা বিশেষ রূপ দেখা যেত। উদাহরণ, রাত্রি পোহাইল, আধুনিক অর্থ কি? রাত পোয়ালো। বাচ্যটি কি? ভাব বাচ্য। এখানে রাতি মুখ্য কর্তা নয়, ক্রিয়াটি স্বয়ংক্রিয়তা বা ক্রিয়ার ভাবকে প্রাধান্য দিচ্ছে। ক্রিয়াপদে ইল প্রত্যয়ের সঙ্গে অতিরিক্ত দীর্ঘই যুক্ত হয়ে ভাববাচ্যকে নির্দেশ করেছে। বুঝতে পারছো? ইল হচ্ছে দেখো পোহাইল, তার সঙ্গে পোহাইলি, রাত্রি পোহাইলি, তার সঙ্গে অতিরিক্ত দীর্ঘই যুক্ত হচ্ছে এবং ভাববাচ্যকে নির্দেশ করছে। তেমনি পুরনো দিশয়, পুর দেখা যায় না, বাংলার এর অর্থ করলে হয়। বাচ্য কি? কর্মবাচ্য। দিশয় মানে দৃশ্যত বা দৃশ্যতে, দিশয় সংস্কৃতে এটি দৃশ্যতে শব্দটি সংস্কৃতের কর্মবাচ্যের একটি রূপ যার অর্থ দেখা যায়। এটি কর্মকে প্রাধান্য দিচ্ছে। কে দেখে তা এখানে উজ্জ। বাট যাও মানে পথে যাওয়া হোক, এটিও ভাববাচ্য। বাট মানে হচ্ছে পথ, মুখ্য বিষয় নয়। যাওয়ার ভাবটি বা আদেশ প্রাধান্য পাচ্ছে, এখানে কর্তা উজ্জ এবং ক্রিয়ার ভাবটিই প্রধান। কুম্ভীরে খায়, কুম্ভীরকে খাওয়া হয়, এটিও ভাববাচ্যের অনুরূপ যেখানে ক্রিয়ার ফল ও ভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে। তেমনি হরিণা পিবয় ন পানি, হরিণ জল পান করে না, এটিও প্রাচীন বাংলার কর্তৃবাচ্য বা কর্মবাচ্যের সমীকরণের উদাহরণ। তাহলে এই বৈশিষ্ট্যের রূপতাত্ত্বিক গুরুত্ব কি হবে? না প্রাচীন বাংলার কর্ম ও ভাববাচ্যের এই বহুল ব্যবহার বাংলা ভাষার ঐতিহাসিক বিবর্তন এবং সংস্কৃত প্রাকৃতের উত্তরাধিকারের বহন করে। এই বৈশিষ্ট্যটি বাংলা বাক্যশৈলীর একটি মৌলিক উপাদান যা আধুনিক বাংলাতেও নানাভাবে তার প্রভাব রেখেছে। এরপরে আমরা 12 নম্বর বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে প্রাচীন বাংলায় শব্দদ্বিত্ব। প্রাচীন বাংলা ভাষায় বাক্যের অর্থে বিশেষণ যোগ, তীব্রতা বা আধিক্য বোঝাতে একই শব্দকে দুবার ব্যবহার করার একটি গুরুত্বপূর্ণ প্রবণতা দেখতে পাওয়া যায়। একেই শব্দদ্বিত্ব বা দ্বিরুক্তি বলা হয়।
এই বৈশিষ্ট্যটি বাংলা ভাষার একটি নিজস্ব শৈলী, যা রূপতত্ত্বগত নির্মাণের পরিচায়ক। শব্দদ্বিত্বের সংজ্ঞা বা উদ্দেশ্য এখন আমরা পড়ব। শব্দদ্বিত্ব কাকে বলে? শব্দদ্বিত্ব হলো একই শব্দকে দুইবার পাশাপাশি ব্যবহার করে বা সামান্য পরিবর্তন করে ব্যবহার করা। প্রাচীন বাংলায় এর উদ্দেশ্যগুলি ছিল আধিক্য বা বহুত্ব বোঝানো, কেমন না কোনো কিছুর পরিমাণ বা সংখ্যার বেশি বোঝানো হতো। দ্বিতীয়ত, তীব্রতা বা গভীরতা বোঝাতে, গুণের মাত্রা বা ক্রিয়ার তীব্রতা বোঝানো হতো। তৃতীয়ত, বিশেষণ পদ নির্মাণ, মানে কোনো বিশেষ্যকে জোরদার করার জন্য। চতুর্থত, ক্রমাগততা, ক্রিয়ার নিরন্তরতা বা ধারাবাহিকতাকে বোঝানোর জন্য ব্যবহার হতো। যেমন উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। উঁচা উঁচা পাবত, দ্বিরুক্তি পদ কোনটি? উঁচা উঁচা। পদের প্রকার কি? বিশেষণ। আধুনিক অর্থ কি? খুব উঁচু পর্বত। অর্থাৎ কি বোঝাচ্ছে? অর্থগত তাৎপর্য অধিক বা তীব্রতা, অর্থাৎ খুব উঁচু বোঝাচ্ছে। কোহে কোহে তোহেরে বিরুয়া বলই, দ্বিরুক্তি পদ কোনটি? কোহ কোহ। পদের প্রকার কি? সর্বনাম। আধুনিক অর্থ কি? কেউ কেউ তোমাকে বিরূপ বলে। এখানে বহুত্ব বা বহুজন বোঝানো হয়েছে। আবার দেখুন, যে যে আইলা তে তে গেলা, দ্বিরুক্তি পদ কোনটি? যে যে তে তে। পদের প্রকার কি? সর্বনাম। আধুনিক অর্থ কি? যারা যারা এলো তারা গেল। এখানে কি হচ্ছে? বহুত্ব বা একাধিকতা বোঝানো হয়েছে, প্রতিটি ব্যক্তিকে পৃথকভাবে নির্দেশও করছে। তাহলে এগুলি সব শব্দদ্বিত্বের উদাহরণ। অন্যান্য উদাহরণের মধ্যে দেখো, আমি একটি উদাহরণ লিখেছি, জো জো জই, জো জো মগ মাগে, মানে যে যে যোগী যে যে পথে যায়। তেমনি হি ওহি ন পৈসই অনহিও বাসি, এটি চর্যাপদের একটি লাইন, হৃদয়ে প্রবেশ করে না অনাহত বাসকারী। এখানেও অর্থের উপর জোর দেওয়া হয়েছে। শব্দদ্বিত্বের ব্যবহার প্রমাণ করে যে বাংলা ভাষা তার নিজস্ব সহজ ও লোকায়ত রীতিতে বাক্যের অর্থকে আরো গভীর ও জোরদার করার জন্য একটি শক্তিশালী রূপতত্ত্বগত কৌশল গ্রহণ করেছিল, যা সংস্কৃত বা প্রাকৃতের আনুষ্ঠানিক রীতির তুলনায় অনেক বেশি স্বতঃস্ফূর্ত। এটি হচ্ছে ১৩ নম্বর বৈশিষ্ট্য, প্রাচীন বাংলার সংখ্যাবাচক ও বহুত্ববোধক বিশেষণ। প্রাচীন বাংলা ভাষার নামপদের সংখ্যা বা পরিমাণ বোঝাতে বিশেষণের ব্যবহার লক্ষ্য করা যায়। এই বিশেষণগুলি দু ধরনের ছিল, সংখ্যাবাচক বিশেষ্য এবং বহুত্ববোধক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ কি? যে বিশেষণগুলি বিশেষ্য পদের নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। এই রূপগুলি মূলত সংস্কৃত বা প্রাকৃতের সংখ্যাবাচক শব্দ থেকে বিবর্তিত। যেমন পঞ্চবী ডাল, বিশেষণ কি? পঞ্চবী। বিশেষণ ডাল, আধুনিক অর্থ পঞ্চবী ডাল, সংখ্যা ৫, অর্থাৎ পাঁচের একটি পঞ্চবী কি? পাঁচের একটি প্রাচীর রূপ, সংখ্যা বোঝাচ্ছে। বতিশ জৈনী, এখানে বিশেষণ পদ ৩২, বিশেষ্য জৈনী, ৩২ জন যোগিনী, আধুনিক অর্থ এটি সংখ্যা কি বোঝাচ্ছে? ৩২টি। এখানে ৩২ শব্দটি ৩২ এর প্রাচীর রূপ। তিসরণ নাবি, তিসরণ নাবি, বিশেষণ কি? তিসরণ, বিশেষ্য নাবি, আধুনিক অর্থ কি? তিসরণের নৌকা, সংখ্যা ৩ বোঝাচ্ছে। এখানে বৌদ্ধ ধর্মের ৩টি নীতি বোঝানো হয়েছে, মানে ৩-এর প্রাচীর রূপ হচ্ছে ত্রি। এরপর হচ্ছে চৌষঠি কোঠা, এখানে বিশেষণ কি? ৬৪, বিশেষ্য কি? কোটা, ৬৪টি কুঠরি, সংখ্যা কি? ৬৪টি। ৬৪ শব্দটি, চষ্টি শব্দটি ৬৪র প্রাচীন রূপ। তাহলে এইগুলো সংখ্যাবাচক বিশেষণ। এরপরে আছে বহুত্ববোধক বিশেষণ। এটি হচ্ছে বহুত্ববোধক বিশেষণ। যে বিশেষণগুলি বিশেষ্য পদের অনির্দিষ্ট বহুত্ব বা সমষ্টি নির্দেশ করে তাকে বহুত্ববোধক বিশেষণ বলে। এটি নির্দিষ্ট সংখ্যার পরিবর্তে সামগ্রিকতা বোঝায়। বুঝাচ্ছে? অর্থাৎ বিশেষ্য পদের অনির্দিষ্ট বহুত্ব বা সমষ্টিকে নির্দেশ করে বললাম, এটি সামগ্রিকতা বা গোষ্ঠী বা দল বোঝানো হয় এর দ্বারা। যেমন সকল সমাহীয়, বিশেষণকে এখানে সকল, বিশেষ্যকে সমাহীয়, আধুনিক অর্থ সমস্ত সমাধি, বহুত্ববোধকতা, সামগ্রিকতা, এখানে সকল শব্দটি বহুত্বের ধারণাকে প্রকাশ করেছে।
তেমনি জৈনী জাল, এখানে বিশেষণ কি জৈনী, বিশেষ্য কি জাল, আধুনিক অর্থ কি যোগিনীর জাল ফেলে, যোগিনীরা জাল ফেলে, বহুত্ববোধকতা কি গোষ্ঠী বা সমষ্টি, কাকে যোগিনী গোষ্ঠীকে বোঝাচ্ছে। তাহলে এখানে জৈনী শব্দটি বহুত্ব বা যোগিনীদের একটি দল বোঝাচ্ছে। ঘনই সবর গুরু পরিয়ালে, এখানে বিশেষণ কি সবর, বিশেষ্য কি পরিয়াল, অর্থাৎ জাতির গুরু ও পরিবার। এটা বহুত্ববোধক কি বোঝাচ্ছে, সামগ্রিকতাকে বোঝাচ্ছে। মানে কি সবর জাতির গুরু ও তার পরিবার গোষ্ঠীকে বোঝাচ্ছে। তাহলে বিশ্লেষণ কি হবে, না জাতির বা দলের সামগ্রিক বহুত্ব বোঝানো হয়েছে। বোঝা গেল প্রাচীন বাংলার সংখ্যাবাচক ও বহুত্ববোধক বিশেষণটা কি। আশা করি এটা খুবই সোজা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে আমরা সর্বশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চর্যাপদে ব্যবহৃত প্রবাদ প্রবচন এবং তার তাৎপর্য। ঠিক আছে, চর্যাপদের কবিরা তাদের গূঢ় তত্ত্বকথা ও সাধন পদ্ধতি সহজ ও লোক পরিচিতি উপমা রূপক এবং প্রবাদের মাধ্যমে প্রকাশ করেছেন। এই প্রবাদগুলিই তৎকালীন বাঙালি সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। যেমন আপনা মাসে হরিণা বৈরী, হরিণ তার নিজের মাংসের জন্যই শত্রু, মানুষ নিজের গুণ ঐশ্বর্য বা মহত্বের জন্যই বিপদে পড়ে, জগতের লোভ হিংসা তার নিজের সম্পদকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এর তাৎপর্য কি হবে, না এটি বোঝায় যে বাইরের শত্রুর চেয়ে নিজের ভেতরের বা নিজের সম্পদজনিত আকর্ষণেই বেশি বিপজ্জনক। চর্যার সাধকের কাছে এই মাংস বা সম্পদ হলো দেহজ কামনা ও বাসনা। এরপরে আসে আলোচনায় আরেকটি প্রবাদ প্রবচন, হাঁড়িতে ভাত নাহি নিতে আবেশি। এর আক্ষরিক অর্থ কি, হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি আসার উৎসব হয়। এর ভাবার্থ কি, না ঘরে অভাব বা দারিদ্র্য থাকা সত্ত্বেও প্রতিদিন আয়োজনের বাহ্যিক আড়ম্বর করা বা অতিথি আপ্যায়নের লোক দেখানোর চেষ্টা করা। তাৎপর্য কি, না এটি তৎকালীন সমাজের অর্থনৈতিক চিত্রকে তুলে ধরে, পাশাপাশি আধ্যাত্মিক অর্থে সাধকের সাধন প্রাপ্তির শূন্যতা মানে আধার শূন্য থাকা সত্ত্বেও সাধন পথের আড়ম্বর মানে বাহ্যিক আচার বজায় রাখার প্রবণতাকে ইঙ্গিত করে। যো বুধি শোধ নিবুধি, এর আক্ষরিক অর্থ কি, যে সে বুদ্ধিমান সে নির্বোধের মতো আচরণ করে। এর ভাবার্থ কি, না জ্ঞানী ব্যক্তি বা সাধক জনসমক্ষে নিজেকে নির্বোধ বা সাধারণের মতো দেখান, যাতে লোকে তাকে নিয়ে মাথা না ঘামায় এবং তিনি নির্বিঘ্নে সাধনা চালিয়ে যেতে পারেন। এই বিষয়টার তাৎপর্য তাহলে কি, এটি চর্যার উদাসীনতা এবং গোপন সাধন মার্গের নীতির প্রতি নির্দেশ করে। প্রকৃত জ্ঞানীর অহংকারহীনতাই এখানে প্রকাশিত হয়েছে। যো বুধি তো নিবুধি। এরপরে আছে দুহিল দুদুকি বেল্টে জামায়, দহন করা দুধ কি বাটে ফিরিয়ে জমা করা যায়। অর্থাৎ এর ভাবার্থ কি, যা একবার চলে যায় বা নষ্ট হয়ে যায় তার কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না বা পুনরায় সৃষ্টি করা যায় না। তাৎপর্য কি, না সময় সুযোগ বা জীবনের অমূল্য মুহূর্ত চলে গেলে আর ফিরে আসে না। এই চিরায়ত সত্যটি বোঝানো হয়েছে। চর্যার পথে একেবারে পিছিয়ে গেলে আর ফিরে আসা যায় না। তাই এরপরে আছে চোর সই সাধি, মানে কি, যে সে চোর সেই সাধক। এর ভাবার্থ কি, বাহ্যত যাকে চোর বা অসামাজিক বলে মনে হয় সেই আসলে প্রকৃত সাধক। তাৎপর্য, এটি একটি বিপরীতার্থক প্রবাদ। চর্যার সাধন মার্গ তৎকালীন সমাজের চোখে নিন্দিত বা গুপ্ত ছিল। সাধক সমাজের চোখে চোর হলেও তিনি পরমার্থ ধন চুরি করে আত্মসাৎ করতে পারেন বলেই তিনি প্রকৃত সিদ্ধ সাধক। শেষটি কি আছে, ব্যঙ্গ সংসার বড় ছিল যায়, মানে ব্যাঙের দ্বারা কি সংসার বড় করে তোলা যায়। ব্যাঙ লাফালাফি করে কিন্তু কার্যকর কিছু করতে পারে না, এটা এখানে বোঝানো হয়েছে। প্রবাদের ভাবার্থ কি, অকার্যকর বা অস্থির চেষ্টার দ্বারা কোনো স্থায়ী বা বৃত্তর ফল লাভ করা যায় না। অস্থিরতা দিয়ে কোনো বড় কাজ সম্পন্ন করা যায় না। তাৎপর্য তাহলে কি, এটি অস্থির চিত্ততাকে নিন্দা করে এবং বোঝায় যে সাধন মার্গে ধৈর্য ও ধৈর্য অপরিহার্য। অসার বিষয় বা বাহ্যিক লাফালাফি দ্বারা সংসার সমুদ্র পার হওয়া সম্ভব নয়। এখন আমরা যে ক্লাসটি করলাম
তার চূড়ান্ত মূল্যায়নে যাব। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুকুমার সেন সহ অন্যান্য প্রখ্যাত ভাষাতাত্ত্বিকবিদদের মতে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাগীতি বা চর্যাপদ শুধুমাত্র সাহিত্যিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি বাংলা ভাষার রূপতত্ত্বগত ভিত্তিপ্রস্তর। যেমন চর্যাপদে বাংলা ভাষার স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার মূল কারণ বিবর্তনের সূচনা হয়েছিল। চর্যাপদে ভাষা প্রমাণ করে যে এটি সংস্কৃত ও অপভ্রংশে মিশ্রিত কাঠামো থেকে সরে এসে একটি সুনির্দিষ্ট রূপতত্ত্বগত বৈশিষ্ট্য অর্জন করতে শুরু করেছিল। নিজস্ব বিভক্তির উদ্ভব, এটি ষষ্ঠী বিভক্তির র এবং এর এবং অধিকরণ বিভক্তির ত মতো নিজস্ব বিভক্তিগুলির জন্ম এই যুগেই ঘটেছিল, যা প্রতিবেশী ভাষাগুলি থেকে বাংলাকে পৃথক করেছে। রূপের সরলীকরণ ঘটেছিল। সংস্কৃতের জটিল বচন মানে দ্বিবচন ত্যাগ করে এবং কারক ব্যবস্থা থেকে সরে এসে বাংলা ভাষা এক বচন ও বহু বচন এবং কারক বিভক্তির সরলীকরণ, যেমন কর্ম সম্প্রদান কারক রে কর্তৃকারকের শূন্য বিভক্তি শুরু হয়। ফলাফল সরল এবং স্বতন্ত্র রূপতত্ত্ব দেখা গিয়েছিল। এছাড়াও ক্রিয়াপদের নির্মাণ শৈলী ইল এবং ইব, প্রত্যয়যোগে কাল নির্দেশ এবং যৌগিক ক্রিয়ার বহুল ব্যবহার বাংলা ভাষার নিজস্ব বাক্যবিন্যাস ও ক্রিয়ার প্রকৃতি প্রতিষ্ঠা করেছিল। লোকায়ত ঐতিহ্য, প্রবাদ প্রবচন ও শব্দদ্বীপ্তের ব্যবহার দেখায় যে এই ভাষার শিকড় ছিল লোকসমাজ ও বাঙালি সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত। তাহলে সার কথা কি হবে? বলা যায় চর্যাপদে বাংলা ভাষা তার শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছিল। মধ্যযুগের ভাষার সমস্ত রূপতত্ত্বের বীজ এই আদি যুগেই বপন হয়েছিল, যা আধুনিক বাংলা ভাষার স্থিতিশীল কাঠামোর নির্মাণ নিশ্চিত করেছে। চর্যাপদেই বাংলা ভাষার স্বতন্ত্র ভিত্তিপ্রস্তর সুদৃঢ়ভাবে স্থাপন করেছে। তাহলে এই হলো প্রাচীন বাংলা ভাষার রূপতত্ত্বগত বৈশিষ্ট্য। তাহলে মোট 14টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি আপনার ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির প্রিপারেশন নিতে সাহায্য করবে। এছাড়াও যারা বাংলা ভাষাকে গভীরভাবে জানতে চান তাদের জন্য এই ক্লাসটি খুবই সাহায্যকারী ক্লাস হবে বলে আমি মনে করি। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনায় থাকবেন।